আজকের ঘটনা শুরু হয় একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে। ঘটনাস্থল কুষ্টিয়া সদর থানা। আফজাল নামের এক ব্যক্তি একটি মোটরসাইকেল চুরির মামলা করতে এসেছেন। তার দাবি, থানা থেকে একটু দূরেই শহরের আমতলা মোড়ে রিফাত কমিউনিটি সেন্টারের পার্কিং থেকে তার মোটরসাইকেলটি চুরি গেছে। স্যার, আমার মোটরসাইকেলটা রিফাত কমিউনিটি সেন্টারের সামনে থেকে চুরি হয়ে গেছে। হ্যাঁ, কখন? আজকে 2:30টার দিকে। পুলিশ আফজালকে থানার একজন ডিউটি অফিসার নাজমাকে দেখিয়ে দেয়। আফজাল পুলিশের ওই কর্মকর্তার কাছে সব খুলে বলে। বিয়ে বাড়ি থেকে আরো 2-3 জন এসেছে, তারাও একই সাক্ষী দেয়। তাদের কথাতে যা জানা যায় তা হলো, আফজালের এক চাচাতো ভাই মোশাররফের বিয়ে। দাওয়াতি মেহমান প্রায় 100 খাওয়া দাওয়া শেষ করে বিয়ে বাড়ি থেকে বের হয়ে আফজাল দেখে তার মোটরসাইকেলটি যেখানে রেখেছিল সেই জায়গায় অন্য একটি মোটরসাইকেল। এত ছোট শহরে এরকম একটা ঘটনা অতি দ্রুত ছড়িয়ে যায়। চারিদিকে সবাই নিজের মোটরসাইকেল নিয়ে আফজালের মোটরসাইকেল খুঁজতে বের হয়। আপনার নাম কি? আমার নাম আফজাল হোসেন। আচ্ছা, আফজাল সাহেব, প্রথম থেকে বলেন তো কি কি হয়েছে। বাসা থেকে বের হওয়ার পর থেকে বলেন। আমার বাসা শহরে হইলেও আমার চাচাতো ভাই মুশাররফের গায়ে হলুদে গতকাল আমরা ভেড়ামারা গিয়েছিলাম। ওখানে আমার গ্রামের বাড়ি। সেখান থেকে বরযাত্রী নিয়ে একসঙ্গে আসছি কমিউনিটি সেন্টার। বিয়ের সমস্ত আয়োজন শেষ করে তারপর বাইরে এসে দেখি আমার মোটরসাইকেলটা চুরি হয়ে গেছে। তারপর তার পাশে খোঁজখবর পাঠিয়ে থানায় চলে আসলাম। আচ্ছা, ঠিক আছে। পুলিশ অফিসার নিজাম আফজালের কাছ থেকে মোটরসাইকেলের বিবরণ সহ কাগজপত্র নিয়ে নিল। আফজালের শহরের বাসা সহ আগত অতিথিদের নামের লিস্ট, অনুষ্ঠান শেষ হওয়ার আগেই যারা চলে গেছে তাদের নামের লিস্ট সহ মোটামুটি একটা ভালো রকমের তদন্ত অভিযান চালালো। আফজালও নিয়মিত পুলিশের সঙ্গে যোগাযোগ রাখত এই প্রসঙ্গে। এই ঘটনা প্রায় 2-2.5 মাস পরের ঘটনা। যশোরের মনোহরদীতে পুলিশ মোবারক নামের এক চালককে আফজালের মোটরসাইকেলটা সহ আটক করেছে। পুলিশের রেগুলার চেকআপের সময় গাড়ির কাগজপত্র না দেখতে পারায় পুলিশ গাড়িটি জব্দ করে। পরে চেসিস নম্বর, ইঞ্জিন নাম্বার পরীক্ষা করে দেখা যায় মোটরসাইকেলটির মালিক কুষ্টিয়ার জনৈক আফজাল। দেশব্যাপী মোটরসাইকেল চোর চক্রের সদস্য ভেবে পুলিশ মোবারককে আটক করে। কতদিন ধরে এই লাইনে আছিস? স্যার, আমি কিছু জানি না। এই মোটরসাইকেল নগদ টাকা দিয়ে কিনছি। কিনছিস? কাগজ দেখা। স্যার, কাগজপত্র বলছে কয়দিন পরে দিব। আমি যার থেকে কিনছি তার সাথে কথা কর। মোবারক জানায়, তার পূর্ব পরিচিত তসলিম নামের এক ব্যক্তির মাধ্যমে জনৈক ইমরান নামের এক ব্যক্তির কাছ থেকে মাত্র 80,000 টাকা এই মোটরসাইকেলটি সে কিনেছে। তার মাঝে 50,000 টাকা নগদ দিয়েছে আর বলেছে কাগজপত্র করে এনে দিতে পারলে বাকি 30,000 টাকা দিয়ে দেবে। পুলিশ মোবারককে সঙ্গে নিয়ে চোরাই মোটরসাইকেল বিক্রেতা তসলিমের কাছে যায়। মোবারককে পুলিশের সঙ্গে দেখে তসলিম প্রথমে ভ্যাবাচেকা খেয়ে চোরাই মোটরসাইকেল বিক্রির সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও দ্রুতই সে বুঝতে পারে ঘটনার বিস্তারিত পুলিশকে না জানলে সে আরো বড় বিপদে পড়ে যাবে। তাড়াতাড়ি সে কোত্থেকে মোটরসাইকেলটা পেয়েছে তা জানিয়ে দেয়। রাত্রি তখন প্রায় 2টা বাজে। থানা হাজতের লক আপে বন্দী তসলিম এবং মোবারক দুজনেই। পেছন থেকে একজনের বিকট চিৎকার আর পুলিশের মারধরের আওয়াজ পাওয়া যাচ্ছে। এর মাঝে মোবারকের জেরা চলছে। থানা হাজতের রিমান্ডের আতঙ্ক চেপে ধরে তসলিম আর মোবারককে। মোবারক বারবার বলছে, আমার মাইরেন না স্যার, আমার মাইরেন না। আমি কিছু করি নাই। আমি জানি না, নগদ টাকা দিয়ে কিনছি। কিনছিস তো চোরাই মাল। নগদ টাকা দিয়ে চোরাই মাল কিনতে যাও কোন বুদ্ধিতে? তুই পস্তাবি না তো পস্তাবে কিনা? স্যার, আমার হ্যাক কইছে 10-15 দিনের মধ্যে কাগজ বানায় দিব। স্যার, আমি তো আগে মোটরসাইকেল কিনি নাই। এই কম দামে পাইয়াই কিনছি। চাপ। তুই স্যার, আমি টাকা দিয়ে কিনছি, আমি চুরি করি নাই। চাপ। পুলিশ তসলিমের কাছে যায়। তুই সত্যি করে ক, ওই মোটরসাইকেল চুরির ঘটনায় তোর সাথে কিনা কিনা আছে আর তোর গ্রুপে কয়জন আছে ক? স্যার, সত্যি করছি, আমি মোটরসাইকেল চুরি হরিনি। তাই মোবারকের সাথে ইমরানের পরিচয় করাইতেছিলাম ওই মোটরসাইকেল বাঁচানোর লাগা। চরিত্রের পর চরিত্রের আগমন। পুলিশ একটা বিশাল বড় চোর গ্রুপের অস্তিত্বের গন্ধ পায়। ইমরানের বাড়ি কই? স্যার, কাঞ্চনপুর হালদার বাড়ি। লোকটার নাম ইমরান।
আমার দোকান থেকে পাইকারি মাল নেওয়া যায়। কাঞ্চনপুর বাজারে হ্যাঁ দোকান আছে, ওই দোকানের মালামালের জন্য আমার কাছে আসে। আই মুন্সি, ঠিকানাটা তাড়াতাড়ি রাখো আর ফোর্স রেডি করতে কও, নাইলে ওরা সব পালায় যাবে না। স্যার স্যার আমি বাজারে তার দোকান চিনি, তারেও চিনি। হ, তুই যাবি, আর ওইখানে যায় যদি ইমরানের না পাই তাহলে কিন্তু তুই শেষ। কাঞ্চনপুর ঘাটেই ক্রসে ফালায় দেবা। স্যার আমারে ছেড়ে দেন, আমি তো কিছু করি নাই, আমি তো টাকা দিয়ে গাড়ি কিনছি। আরে এত টাকা দিয়ে গাড়ি কিনছিস, তাহলে টাকা দিয়ে কোর্ট থেকে বাইরে হইস, উকিল রেডি কর। তুই যে কি ভাষা ফাঁসছিস তুই নিজেও জানিস। মোবারক কেঁদে ফেলে, অনুনয় করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। পুলিশ মোবারককে এবং তসলিমকে নিয়ে বের হয়। অন্যান্য ফোর্স সহ একটি গাড়িতে মোবারক ও তসলিম সহ আরো 10-12 জনের একটা পুলিশের টিম ইমরানকে ধরতে কাঞ্চনপুর রওনা দেয়। ওরে দেখলি চিল্লা পাল্লা করবি না, আমরা সাদা পোশাকে যাব, সব জায়গায় পুলিশ থাকবে। তুই আগে ওরে ডাইকে আনবি, আর দোকানে যদি থাকে তাহলে আমাদের ইশারা দিবি। দোকানে না থাকলে ওর বাড়ি কই জিগায় ওই দিকে যাবে। আর কোন চিল্লা পাল্লা করলি তোরে কিন্তু ক্রস দিয়ে দিবা। মোটরসাইকেল চোর চক্রের আরেক সদস্য সহ পুরো চক্রটিকে ধরতে পুলিশ খুব অল্প সময় তৎপর হয়ে ওঠে। মোবারক, তসলিম এবং 2 জন গ্রাম পুলিশ সহ পুরো বাজারে প্রায় 10-12 জন পুলিশের একটা দল। এদের মধ্যে কেবল 2 জন পুলিশের পোশাক পরা, বাদ বাকিরা সব সাদা পোশাকে। কোনো চালাকি করবি না, মনে থাকে জানি। এই চলো, তোমরা 2 জন আমার সাথে আসো। ইমরান ভাই কোনে? বাইতে আজকে বাইতে আসে নাই, ধান কাটা লাগছে না। আপনারা কেডা? আমি ইমরান ভাইয়ের পাইকারি মাল দেই। এদিকে আইছিলাম একটা দরকারে। ইমরান ভাইয়ের বাড়িটা কোন হানে? কইলে একটু যাইতাম, আর না হয় খবর দিলে হবে। আচ্ছা বসেন, আর খবর দিতেছি। সঙ্গে থাকা পুলিশটির হঠাৎ মনে হয় এভাবে খোঁজ পাঠালে ইমরান পালিয়েও যেতে পারে। সে সঙ্গে সঙ্গে বলে ওঠে, সমস্যা নাই, পরে দেখা করবানি। আমরা বিকাল পর্যন্ত একটু কাজে ব্যস্ত থাকবো, তো এই সন্ধ্যার দিকে দেখা করবানি। পুলিশের বড় কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ডেকে পাঠান এক গ্রাম পুলিশের সদস্যকে। গ্রাম পুলিশের সদস্যটি জানায় সে ইমরানকে চেনে এবং তার বাড়িও চেনে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই ইমরানের বাড়ির যাওয়ার রাস্তা কয়টা? স্যার 2 দিক দিয়ে যাওয়া যায়, একটা ক্ষেতের পাশ দিয়া আর একটা উত্তর পাড়া দিয়া। চলো, তুমি ক্ষেতের পাশ দিয়ে চলো, আর ওই 3 জন উত্তর পাড়ার ওই দিকে চলে যান, ওই মোবারকের সাথে নিয়ে যান। সত্যি সত্যি ক্ষেতের কাজ করছিল ইমরান। এমনকি গ্রাম পুলিশ সহ এরকম 10-12 জনের একটা বিশাল দলকে সে প্রথমে খেয়ালই করেনি। তারপর সম্বিত ফিরে পেতেই তসলিম এবং গ্রামের পুলিশকে দেখে বুঝতে পারে কোথাও যেন একটা ঝামেলা আছে। কাজ ফেলে উঠে দৌড় দেয় ইমরান, কিন্তু খোলা খেতে বেশিক্ষণ দৌড়ে উঠতে পারে না সে। 10-12 জন পুলিশ এবং তাদের চেয়েও বেশি জোরে দৌড়ে ইমরানকে জাপটে ধরে ফেলে স্বয়ং তসলিম। পুলিশের হাতে ধরা পড়ার পরেই কেঁদে ফেলে ইমরান। গ্রাম শুদ্ধ লোক জড়ো হয়ে যায় চারিদিকে এবং শুরু হয় একটা বিরাট হই হট্টগোল। মোট আসামি 3 জন, ইমরান, তসলিম আর মোবারক। সঙ্গে 10-12 জন পুলিশের একটা দল, আশেপাশে খেতে কাজ করতে থাকা কৃষকেরা, তাদের সঙ্গে আরো অনেক গ্রামবাসী। একটা উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হলো সেখানে। এরা পুলিশের লোক, আপনারা ভয় পাবেন না, ভয় পাবেন না, এরা পুলিশের লোক। পুলিশ, এরা ভয় পাবেন না, পুলিশের লোক। অনেক
ঝুট ঝামেলার শেষে ইমরান সহ তসলিম এবং মোবারককে নিয়ে থানায় ফিরে আসলো পুলিশ। তদন্তকারী অফিসার এতক্ষণে নিশ্চিত যে একটা বিশাল বড় আন্তজেলা মোটরসাইকেল চোর দলের সদস্যদের তারা ধরতে শুরু করেছে। ইমরান সহ গ্রাম থেকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরো দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। ইমরান আর তসলিম, এদের দুইজনকে যেহেতু পাওয়া গেছে, কাজে খুব তাড়াতাড়ি পুরো দলটাকে গ্রেপ্তার করতে হবে, নইলে এরা সবাই পালিয়ে যাবে। থানায় এনে ইমরানকে হাজতে ঢোকালো পুলিশ। পুরোটা থানা জুড়ে যেন একটা বিরাট গ্রামের হাট বসেছে। মহিলাদের কান্নাকাটি, বৃদ্ধ মানুষের কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি, এইসব। আর এইসব চিৎকার চেঁচামেচি শুনে একজন পুলিশ অফিসার সবাইকে জেলে ভরে নেবেন বলে ধমকি দিচ্ছে। আরেকজন বুঝিয়ে বলছে উকিলের কাছে যেতে। সাংবাদিকরা খবর নিতে চাইছে যে কি হলো এইসব। এরপর আস্তে আস্তে চারপাশ নীরব হয়ে আসে। হাজতে ঢোকেন অফিসার শহীদ। মোবারকের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এদিকে তসলিম ইমরানকে বলছে পুলিশের কাছে সব বলে দিতে। ইমরান, যা করছস তুই সব স্বীকার কর। তুই নিজে বাঁচ, আমারও বাঁচা ভাই। যদি বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি কিডা কিডা তোর সাথে আছে, তোকে বাড়ির ঠিকানা দে, নালি তুই কিন্তু শেষ। স্যার, ও স্যার, বিশ্বাস করেন আর কেউ নাই, আমি এই গাড়ি চুরি করি নাই, আমার কোনো দোষ নাই। মাস 2 আগে 2 বেটা আমার বাড়িতে মোটরসাইকেল রেখে যায়। তারা বলে তারা কুষ্টিয়ার লোক, অনেক রাইতে তারা আসে, তাকে গাড়ি নষ্ট হয়ে গেছিল। আমার বাড়িতে মোটরসাইকেল রেখে গেছে স্যার। প্রথমে কয়েছিল পরের দিন সকালেই আর মিস্ত্রি নিয়ে আইব, কিন্তু অনেক দিন হয়ে গেছে আসে নাই। আমি ভয় পাই গাড়িটা লুকায় রাখলাম স্যার। পরে মিস্ত্রি ডাইকা না গাড়িটা ঠিক করে দিচ্ছি স্যার। আমি যে গাড়িটা চুরি করি নাই তার সাক্ষী সুরুজালি। যখন আমার বাড়িতে গাড়ি রেখে গেছে তখন সুরুজালি ছিল স্যার। এই সুরুজালি কিডা? স্যার, ওই দুজনকে ধরে নিয়ে আসছি না গ্রাম থেকে, তাদের মধ্যে একজন। এই যে দুইজন লোক আইছিল তারা কারা? স্যার, তা করে চিনি না। যার মোটরসাইকেল তার নাম গোবিন্দ, তার বাড়ি কুষ্টিয়া। স্যার, আমাকে বাড়ি থেকে আরো উচ্চরে থানার বাজারে তাগো আত্মীয় আছে বলে গেছিল। এত রাত্রে কেন জিজ্ঞেস করলে গোবিন্দ তার সাথে জনকে দেখায় বলছিল ভাতন বাজারে তার মামা মারা গেছে। স্যার, আমি এর চেয়ে বেশি কিছু জানি না স্যার। আমি খোঁজ নিতে গেছিলাম গত রাত্রে তাদের গ্রামে কেউ মারা গেছে কিনা, নতুন কোন মেহমান আসছে কিনা জানতে। আমার কেউ কোনো খবর দিতে পারে নাই স্যার। আমি ভয় পায়া গাড়িটা প্রথমে কয়দিন ঘরের পালার ভিতরে লুকায় রাখছিলাম। এরপরে আমি আর সুরজালি মিল্লা ঠিক করছি গাড়িটা বেচে দেবো স্যার। এইটুকু লোভই আমি করছি স্যার। কিন্তু স্যার, বিশ্বাস করেন স্যার, আমি কোনো গাড়ি চুরি করিনি স্যার। প্রায় 1 মাস গাড়িটা লুকায় রাখার পর আমি শহরে গিয়ে তসলিমের জিগায় কেউ নতুন একটা মোটরসাইকেল কিনবো নাকি। আমার ধারণা ছিল অল্প টাকায় আমি এই মোটরসাইকেলটা বিক্রি করলে কিছু টাকাও আসবো আর ঝামেলা বিদায় হইব। বিশ্বাস করেন স্যার, আমি গাড়ি চুরি করি নাই। ইমরানের সহযোগী সুরজ আর তসলিমের কাছেও একই রকম তথ্য পেল পুলিশ। মোবারকের জবানবন্দিতেও একই রকম কথা। মোবারক এত অল্প দামে এমন একটা দামি গাড়ি পেয়ে হাতছাড়া করতে চায়নি। আর তাছাড়া তসলিম কথা দিয়েছিল সে গাড়িটার কাগজপত্র ঠিক করে দেবে। এই জন্য 1 মাস সময় আর কিছু টাকা কমে কিস্তিতে গাড়িটা কিনেছে মোবারক। সুরজ আলীর বাড়িতে না রাখা হলেও যেদিন রাত্রে কুষ্টিয়ার গোবিন্দ আর অজ্ঞাতনামা সেই লোক গাড়িটা নষ্ট করে ইমরানের বাড়ির সামনে রেখে গিয়েছিল, সেদিন সুরজ ছিল ইমরানের সঙ্গে। এমনকি মিস্ত্রি ডেকে সুরজই গাড়িটা ঠিক করায়। সেই মিস্ত্রিও সাক্ষী দেয় ইমরানদের কথা। কিন্তু কোথায় যেন একটা খটকা থেকে যায়। পুলিশ ইমরানের কথা বিশ্বাস করতে চায় না। তাদেরকে আবারও রিমান্ডে নেয়, কিন্তু রিমান্ডে নিয়েও এর চেয়ে বেশি কথা আদায় করতে পারে না, ব্যর্থ হয় তারা। সমস্ত সাক্ষ্য প্রমাণ আর স্থানীয় লোকজনের তথ্য বলে যে মোবারক, ইমরান, তসলিম, সুরজ এমনকি মিস্ত্রি পর্যন্ত কখনোই কোন রকম অবৈধ কার্যকলাপে জড়িত ছিল না, সেরকম তাদের থাকারও কথা নয়। তারা কেবলই লোভের শিকার। শাস্তি তাদের প্রাপ্য, কিন্তু তারা কারা যে মাঝরাত্রি নিকট আত্মীয়ের মৃত্যুর কথা বলে অপরিচিত একটা বাড়িতে চোরায় একটা মোটরসাইকেল রেখে মাস 2 জন্য গায়েব হয়ে যায়? তাহলে কি এখানকার আসামিরা সব মিথ্যা কথা বলছে? কে এই গোবিন্দ? সেদিন রাত্রে ওই এলাকায় কে কে এসেছিল? পুলিশের তদন্ত অফিসার একটা ভীষণ রহস্যের
বেড়া জালে আটকে পড়লেন। তিনি মন দিয়ে ভাবছেন, গাড়ির মালিক কুষ্টিয়ার, গাড়ি চুরির মামলা হয়েছে প্রায় 2.5 মাস আগে। আবার চোরাই গাড়ির মূল বিক্রেতা ও তার সঙ্গীর ভাষ্য অনুযায়ী গাড়িটি কুষ্টিয়ারই গোবিন্দ নামের কেউ ইমরানের বাড়িতে রেখে গেছে। পুলিশ কর্মকর্তা সিদ্ধান্তে পৌঁছলেন এই রহস্যের সমাধান আছে কুষ্টিয়াতেই, এবং তিনি আজ করতে পারলেন এই ঘটনার সঙ্গে কোনো একটা রহস্য ওতপ্রোতভাবে জড়িত। সেন্ট্রি। জি স্যার। ডিউটি অফিসারকে বলো কুষ্টিয়া সদর থানার সঙ্গে যোগাযোগ করতে। জি স্যার। কিছুক্ষণ পর ওয়্যারলেসে যোগাযোগ হলো কুষ্টিয়া সেই আফজালের মোটরসাইকেল চুরির ঘটনার তদন্ত অফিসার নাজমার সাথে। হ্যালো ম্যাডাম, আমি যশোর মনোহরদী থানার সেকেন্ড অফিসার বলছি। ম্যাডাম, গত অক্টোবরের 22 তারিখে যে মোহাম্মদ আফজাল হোসেনের যে মোটরসাইকেল চুরির ঘটনাটি ঘটেছিল, তার সঙ্গে সন্দেহভাজনদের মধ্যে কি গোবিন্দ নামের কেউ আছে? কি নাম বললেন? গোবিন্দ? দাঁড়ান, অক্টোবরের ফাইলটা খুলে বসে একটু। অক্টোবর, হ্যাঁ, অক্টোবর কেসের খাতা খুলেছি। আচ্ছা, কত তারিখ জানো? 22 তারিখ। 22 তারিখ। আচ্ছা, গোবিন্দ তাই না? হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ এ হলো 27 তারিখে এক গোবিন্দ। এটা নিখোঁজ কেস, এটা না। 26 তারিখ, 25 তারিখ, 24, এটা হলো 22 তারিখ। হ্যাঁ, গাড়ি চুরির কেস, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, সাক্ষী আর হলো সন্দেহভাজন আসামি ও এক সালেউদ্দিন, কমিউনিটি সেন্টার দারোয়ান। 2, 3, 4 না, এই কেসে আসামি সাক্ষী কেউ গোবিন্দ নামে একটা কিন্তু যোগাযোগ আছে। মোটরসাইকেলের মালিকের গ্রামের বাড়ি আর গোবিন্দর গ্রামের বাড়ি কিন্তু একই থানা, ভেড়ামারা, কিন্তু আলাদা আলাদা গ্রাম, আর দুইজনই ব্যবসা করে। আফজাল সাহেব এখন কুষ্টিয়া শহরে থাকলেও আগের গ্রামেই থাকতো। আমার মনে হয় ব্যাপারটা নিয়ে ভালো মতন তদন্ত করা দরকার। আমাদের তো ইনভেস্টিগেশন চলতেছেই। আচ্ছা, আপনার ওদিকে কি হলো? হঠাৎ করে 22 তারিখে চুরি যাওয়া আফজাল সাহেবের মোটরসাইকেলের সাথে 24 তারিখে নিখোঁজ হওয়া গোবিন্দর সম্পর্ক কেন খুঁজতেছেন বলেন তো? কি জানি একটা খটকা আছে ম্যাডাম। কুষ্টিয়ার মোটরসাইকেল 2.5 মাস পরে যশোরে। বিক্রেতা যে সে বলতেছে যে 2.5 মাস আগে কুষ্টিয়া গোবিন্দ নামের একজন তার বাড়িতে আর একজন সাথে করে নিয়ে যায় মোটরসাইকেল, তার বাড়িতে রেখে আসে, যা পরে সে অবৈধভাবে বিক্রি করে দিছিল। আচ্ছা, এদিকে সেই 2.5 মাস আগেই আবার কুষ্টিয়ার একই জায়গায় এক গোবিন্দ নিখোঁজ হয়ে গেছে। ম্যাডাম, আমার মনে হয় বিষয়টা একটু তদন্ত করে দেখা দরকার। ম্যাডাম যদি অনুমতি দেন তাহলে ইনভেস্টিগেশন আমি চালাইতে পারি। আচ্ছা, আপনার কথা শুনে তো আমারও মনে হচ্ছে। আচ্ছা, আপনি করেন, ইনভেস্টিগেশন করেন, আমি আপনাকে হেল্প করব। আর আপনি একটা অ্যাপ্লিকেশন পাঠান, বুঝছেন? জি জি, থ্যাংক ইউ ম্যাডাম। আপনি অ্যাপ্লিকেশন পাঠান, আমি সাইন করে ইনভেস্টিগেশন অথরিটি আপনাকে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। আমি এখনই একটা অ্যাপ্লিকেশন ফ্যাক্স করতেছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ম্যাডাম আর একটা কথা, এই গোবিন্দ নিখোঁজ হয় কয় তারিখে? 24 তারিখ। কেস ফাইল হয়েছে কিন্তু 27 তারিখ দুপুরে। ওকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। কুয়াশা কুয়াশা। কুষ্টিয়া পুলিশের সঙ্গে আলাপ শেষে শহীদ সাহেব গভীর মনোযোগ দিয়ে পুরো বিষয়টি আবার ভাবতে বসলেন। অন্য সব পুলিশ অফিসারের মতন যশোর পুলিশের এই কর্মকর্তারও ভাবনার নিজস্ব একটা পদ্ধতি আছে। তিনি প্রথমেই সবাইকে সন্দেহ আর মিথ্যাবাদী না ভেবে প্রথমে সবার তথ্যকে ক্রমান্বয়ে সাজিয়ে তথ্যের ফারাকগুলো বের করার চেষ্টা করেন। তারপর শুরু হয় সেই ফারাকগুলো থেকে মূল ঘটনার রহস্য উদ্ঘাটন করা। তিনি ভেবে দেখলেন, প্রথমত আফজাল নামের এক ভদ্রলোক 21 তারিখ রাতে ভেড়ামারা থানায় তার গ্রামের বাড়ি গেল চাচাতো ভাইয়ের গায়ে হলুদে। সেখানে সবাই তার মোটরসাইকেলটি দেখেছে, তার সাক্ষীও আছে। তার পরদিন 22 তারিখ আফজালের মোটরসাইকেলটি চুরি হয় ওই একই বিয়ের অনুষ্ঠানে, কিন্তু ঘটনাস্থল ভিন্ন।
এবার কুষ্টিয়া শহরে। নিজ বাড়ি থেকে অল্প দূরে এই চুরির ঘটনা ঘটে। এদিকে আফজাল আবার ইদানিং শহরেই থাকছে। বিয়ে বাড়ি থেকে সাক্ষী সবুজ সহ মোটরসাইকেল চুরির ঘটনাটি থানায় এজাহার করা হয় সেদিনই। এই ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে কমিউনিটি সেন্টারের দারোয়ান আর অতিথিরা, এমনকি আফজালের গ্রামের বাড়ির কোনো আত্মীয় হতে পারে। হয়তো কোনো সুযোগে আগের রাতে চাবি বানিয়ে পরের দিন সুযোগ মতো মোটরসাইকেলটি সরিয়ে ফেলেছে। এটা গেল মোটরসাইকেল চুরির কেস। এই ঘটনার ঠিক 2 দিন পর গোবিন্দ নামের এক ব্যক্তি ভেড়ামারা থেকে নিখোঁজ হয়ে যায়, যার এজাহার করা হয়েছে 3 দিন পর 27 অক্টোবর। সেই সময় মনোহরদী থেকে আরো প্রায় 16 কিলোমিটার দূরে কাঞ্চনপুর গ্রামে গোবিন্দ নামের একজন এবং তার সঙ্গে অজ্ঞাতনামা এক ব্যক্তি কুষ্টিয়া থেকে বাথান বাজারে যাওয়ার পথে ইমরানের বাড়িতে মোটরসাইকেলটি রেখে যায়। কিন্তু পরবর্তীতে তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। মাসখানেক অপেক্ষা করার পর ইমরান সুরুজ আলী এবং তসলিমের সাহায্য নিয়ে মোটরসাইকেলটি মোবারকের কাছে বিক্রি করে দেয়। ঘটনার প্রায় 2.5 মাস পর যশোর জেলার মনোহরদী থানা থেকে অবৈধ মোটরযান হিসেবে উদ্ধার করা হয় কুষ্টিয়া জেলায় আফজালের দায়ের করা মোটরসাইকেলটি। এদিকে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল ফিরে এলেও নিখোঁজ ব্যবসায়ী গোবিন্দকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোবিন্দর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক খুব একটা ভালো ছিল না, এমনকি কোথায় কার সাথে কি কাজে যাচ্ছে সেটাও বলে যাওয়া সে প্রয়োজন মনে করেনি স্ত্রীকে। এদিকে গোবিন্দর ব্যক্তি জীবনের রেকর্ড খুব একটা ভালো না হলেও ঠিক চোরাই ব্যবসায়ী তাকে বলা যাচ্ছে না। আবার ইমরান এবং সাক্ষী সুরুজ আলী নিশ্চিত হয়ে বলছে ওই রাত্রে যারা এসেছিল তারা কুষ্টিয়ারই লোক। কুষ্টিয়ার আঞ্চলিক টান স্পষ্ট ছিল তাদের কথায়। আবার অত রাত্রে বাথান বাজার না গিয়ে থাকলে লোক দুটো কোথায় হারিয়ে গেল? নিখোঁজ গোবিন্দ যদি সে রাত্রে যশোর থেকে থাকে তাহলে গোবিন্দের সঙ্গে কে ছিল? সেই রাত্রে ভেড়ামারার ওই গ্রামে আর কে কে বাড়িতে ছিল না? রহস্য ক্রমেই আরো ঘন হয়ে উঠছে। একে একে আরো অনেক প্রশ্ন চলে আসছে তদন্ত অফিসারের মাথায়। কোথাও একটা বিপদের গন্ধ পেলেন ওই পুলিশ অফিসার। অনেকগুলো প্রশ্ন জমা পড়ে গেছে, সবগুলো রহস্য উদ্ঘাটন করতেই হবে। এটা হতে পারে কোনো মানুষের জীবন মরণ প্রসঙ্গ, আবার তদন্তের ভুলে নিরপরাধ কেউ ফেঁসে যেতে পারেন আজীবনের জন্য। এই রহস্যগুলো সুরাহা করতেই হবে। আবার রিমান্ডে নিলেন তিনি ইমরানকে। এবার আবার প্রথম থেকে জেরা করার পালা। ইমরান, যা যা জানিস সত্যি করে কর, প্রথম থেকে বল। দেখ, কোনো কিছু যদি লুকাইস তাহলে কিন্তু তোরই ক্ষতি। স্যার, আমি আসলে এর থেকে বেশি কিছু জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, আর একবার ঠান্ডা মাথায় সময় নিয়ে কত সেদিন কি কি হয়েছিল? স্যার, আমি আর সুরুজ সেদিন বাজার থেকে আমি আলা রাত করে বাড়ি আসছিলাম। সুরুজের বাড়ি আমার বাড়ির উঠান দিয়ে যেতে হয়। বাজারে তখন মেলা চলতেছিল। মেলার শেষ দিন আমি আর সুরুজ যাত্রা কাটে রং তামাশা দেখা বাড়ি উঠানে আইসা বইছি। এমন সময় বাড়ির উত্তর দিকের ক্ষেতের আইলা রাস্তায় দেখি 2 জন লোক মোটরসাইকেল ঠেলতে ঠেলতে এই দিকে আইতাছে। অত রাইতের অন্ধকারে অপরিচিত লোক দেখে আমার প্রথমে সন্দেহ হয়। ও মিয়া ভাই, আপনারা কি না কনে যান? মোটর গাড়িতে কি হয়েছে? ভাই, মোটরসাইকেলটা নষ্ট হয়ে গেছে। কনে যাবেন আপনারা? বাথান বাজারে। বাথান বাজারত কনে যাইবেন? এই এক আত্মীয়ের বাড়িতে রাত করে মারা গেছে খবর পাইছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কি হয়? এই লোকের মামা। বাথান বাজার তো এন থেকে 3-4 কিলোমিটার দূরে। হয়, যাইতে পারবেন আপনারা? পারবানে? খালি নষ্ট মোটরসাইকেলটা যদি আপনারা রেখে দিতেন, নাইলে পুরো রাস্তাটা ঠেলে ঠেলে লয়ে যাওয়া লাগবে না। তো রাখবেন কই? কাছে পিঠে কারো বাড়িতে রেখে দেন, সকালবেলা লয়ে যাবানে। আপনার নাম কি? বাড়ি কই আপনার? গোবিন্দ। আমার নাম গোবিন্দ, বাড়ি কুষ্টে। আমার সাথের জনের মামা মারা গেছে। হায় হায় রে। ও ভাই, আপনার মামার নাম কি? ও ভাই, কি এলো? কি এলো? কথা বল না কেন? আপনার মামার নাম কি? বাতান বাজারে কোন দিকে বাড়ি? তারানাথ। হ্যার মামার নাম তারানাথ। হ্যার মামা বাথান বাজারে পশ্চিম মশহাটিতে থাকতেন।
ভাই বন্ধুটা অনেক কষ্ট পাইছে, আরে আর কিছু জিগাইয়েন না। আচ্ছা আচ্ছা, মোটরসাইকেল ওই দিকে রেখে দেন। নষ্ট হয়েছে কেমনে? রাইতের বেলা অপরিচিত রাস্তা গাঙের ধারে গাথায় পড়ছিলাম। ইমরানরাও দেখে যে লোক দুজনের সারা গায়ে কাদায় মাখামাখি। ইমরানদের একটু সন্দেহ হলেও রাত্রিবেলা আর কথা বাড়ায় না। লোক দুজন মোটরসাইকেল রেখে চলে যায়। পরদিন খোঁজ খবর নিয়ে বাথান বাজার বা মহিষাটিতে এমন কোন লোকের সন্ধান না পেয়ে তারা দুইজন মিলে মোটরসাইকেলটি লুকিয়ে রাখে। ইমরানের কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্যগুলো নিয়ে ভাবতে থাকলেন পুলিশ অফিসার। সরেজমিনে গিয়ে দেখতে চাইলেন ঘটনাস্থল। ঘটনাস্থলে পৌঁছে একটা জিনিস আবিষ্কার করলেন তদন্ত কর্মকর্তা। কাঞ্চনপুরে যে রাস্তা দিয়ে গোবিন্দ আর তার সঙ্গের লোকটি এসেছে সেই রাস্তাটা কোনো প্রধান সড়ক না, গ্রামের ভেতর দিয়ে যাওয়া আসার একটা ছোট রাস্তা। এই পথে কোনো বাস ট্রাক কিচ্ছু চলে না, মূলত একটা বাঁধের রাস্তা এটি। এখনো পুরো রাস্তায় ইটও ফেলা হয়নি, আশেপাশে তেমন কোনো ঘরবাড়িও নেই। রাস্তার দুপাশেই আখ ক্ষেত বা কলার বাগান। তবে চমৎকার বিষয় হলো এই পথে সরাসরি কুষ্টিয়া থেকে আসা যাওয়া করার চেয়ে মূল সড়কে উঠে ভেড়ামারা চলে যাওয়া যায় খুব সহজে। আর ইমরানের বাড়ি থেকে যাওয়ার পথে বাথান বাজারের আগে যেখানে মেলা হচ্ছিল সেই কাঞ্চনপুর বাজার পড়ে। মহিষাটি কাঞ্চনপুর বাজার থেকে বাথান বাজার না গিয়ে ভিন্ন পথেও যাওয়া যায়। তদন্ত অফিসার খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন মেলাটা চলছিল 17 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। মেলার শেষের 3 দিন বেশ জমজমাট যাত্রার আসর বসেছিল। শেষের 3 দিন মানে 24, 25, 26। কুষ্টিয়ার আফজালের মোটরসাইকেল চুরি হয় 22 তারিখে, গোবিন্দ নিখোঁজ হয় 24 তারিখ থেকে। ইমরানের কথা সুরজের সাক্ষী থেকে নিশ্চিত হওয়া গেছে 24 তারিখ রাতে গোবিন্দ আর তার সঙ্গের একজন লোক মোটরসাইকেলটি রেখে লাপাত্তা হয়ে গেছে। তারা যে পথে এসেছে সেই পথে ভেড়ামারা থানার ওই বিশেষ গ্রামটিতে প্রধান রাস্তা না ব্যবহার করেই কাঞ্চনপুর থেকে যাওয়া আসা করা যায়। তদন্ত কর্মকর্তা তড়িৎ সিদ্ধান্ত নিলেন তাকে সাক্ষী প্রমাণ সহ কুষ্টিয়া যেতেই হবে। ম্যাডাম, আগামীকাল আমরা ফোর্স সহ কুষ্টিয়া থানায় আসতে চাই। নতুন কোনো খবর নাকি? জি ম্যাডাম, খবর আপনাদেরও আমাদেরও। মানে ম্যাডাম, আমি মোটামুটি নিশ্চিত যে আপনার নিখোঁজ গোবিন্দ নিখোঁজ হবার রাত্রে চোরাই মোটরসাইকেলে চেপে আমার থানায় যাত্রা দেখতে আসছিল। এখন দেখতে হবে গোবিন্দ কেসের কোন কোন আসামির সঙ্গে আফজাল কেসের কোন কোন আসামি মিলে যায় আর তাদের কার মোটিভ কি হতে পারে। এটা নিশ্চিত যে 24 তারিখ রাতে আফজালের মোটরসাইকেল কেউ কুষ্টিয়া সদর থেকে চুরি করে ভেড়ামারাতেই নিয়ে যায়। আর গ্রামের লোকজন চিনে যাবে এই ভয়ে মোটরসাইকেলটি রাত্রিবেলা এত দূর চালিয়ে নিয়ে কাঞ্চনপুর চলে আসে। ওই একই রাত্রে আবার গোবিন্দও আসে আমাদের কাঞ্চনপুরে। এখন সাক্ষীদের হাজির করে শনাক্ত করতে হবে কে ছিল ওই রাত্রে গোবিন্দর সঙ্গে। আচ্ছা আচ্ছা, শহীদ সাহেব আপনি দলবল নিয়ে চলে আসেন, আমরাও রেডি আছি। জি ম্যাডাম, জি ম্যাডাম। তো তদন্ত কর্মকর্তা ইমরান ও সুরজকে জিজ্ঞেস করে তারা ওই মোটরসাইকেল আরোহীদের চিনতে পারবে কিনা। তারা দুজনেই জানায় হ্যাঁ চিনতে পারবে। যদিও রাত্রি অনেক ছিল আর মোটরসাইকেলের হেডলাইট জ্বালানো থাকায় সরাসরি চেহারা না দেখতে পেলেও একজন গোবিন্দ নামের যে ব্যক্তি ছিল সে বেশ লম্বা চওড়া আর স্বাস্থ্যবান লোক ছিল। আর গোবিন্দর যে বন্ধু যার মামা মারা গিয়েছিল সে মোটামুটি ছোটখাটো আর কম বয়সী ছিল। তদন্ত কর্মকর্তা সুরজ এবং ইমরানকে নিয়ে চলল কুষ্টিয়া ভেড়ামারায়। এদিকে কুষ্টিয়া পুলিশ গোবিন্দ নিখোঁজ মামলার সন্দেহভাজন আর আফজালের মোটরসাইকেল চুরির ঘটনায় সন্দেহভাজন সবার নামের তালিকা এক করে দেখতে থাকলো। আফজালের চাচাতো ভাই মুশারফ, যার গায়ে হলুদ বিয়ে হয়েছিল অক্টোবরে, সে জানালো পাশাপাশি গ্রামের হওয়ায় এমনকি বিয়েতে অনেক মানুষ এসেছিল। এমনকি গোবিন্দ এবং তার বোনের ছেলে যোগেশও এসেছিল গায়ে হলুদে। যোগেশ তার সাথে পরদিন বিয়েতে বরযাত্রীও গিয়েছিল আফজালের মোটরসাইকেলই চেপে। যদিও গোবিন্দ যায়নি 22 তারিখ বিয়েতে। আরেকটি জরুরি তথ্য এখন পুলিশের কাছে আছে। মোটরসাইকেল চুরির পরও আফজাল 23 তারিখে ভেড়ামারায় ছিল বৌভাতের অনুষ্ঠানে। 23 তারিখ রাতে সে যোগেশদের গ্রামে যায়, যোগেশ এবং গোবিন্দর সাথে দেখাও করে এবং কুষ্টিয়া চলে যায়। তদন্তকারী অফিসারের কাছে এখন রহস্য স্পষ্ট হয়ে উঠেছে। তিনি অপরাধীদের চিহ্নিত করতে পেরেছে। এবার শুধু চার্জশিটের সব নামকে একত্র করে ইমরান এবং সুরজের সামনে রাখতে হবে। না জানা তথ্যগুলো সবার সামনেই প্রকাশ হবে।
তদন্তকারী অফিসারের সামনে আগামীকালটা একটা বিশেষ দিন। স্থান কুষ্টিয়া থানা। ম্যাজিস্ট্রেট বসে আছে। একপাশে লাইন ধরে দাঁড়িয়ে আছে সন্দেহভাজনদের সবাই। পুলিশের সাথে হাতে পায়ে বেড়ি দেওয়া অবস্থায় ইমরান আর সুরুজ। প্রথমে ইমরান একে একে পার হয়ে গেল যোগেশ সহ সবার সামনে দিয়ে। এরপর সুরুজ আলীও আলাদা করতে পারল না কাউকে। তীরে এসে তরি ডোবার মতন ঘটনা। তদন্ত অফিসার পড়লেন মহা দুশ্চিন্তায়। ম্যাজিস্ট্রেট সহ সবাই খুব বিরক্ত হয়ে উঠলেন যশোর পুলিশ শহীদের কর্মকাণ্ডে। কিন্তু শহীদ সাহেব হাল ছাড়তে রাজি না। তবু শেষ ভরসা হিসেবে বললেন, ম্যাডাম, মোটরসাইকেলের মালিক কোথায়? তাকে একবার আনা যায় না? সে আসবে, লোক আনতে পাঠাইছি। কিন্তু শহীদ সাহেব, এইভাবে যদি একের পর এক লোক থানায় ডেকে নিয়ে আসি, লোকজন তো আমাদেরকেই দোষ দেবে, বলবো যে পুলিশ ঝামেলা করে। বোঝেনি তো ভাই, আমাদের তো এই লোকগুলোকে নিয়ে কাজ চালাইতে হয়, তাই না? ঠিকই বলছেন ম্যাডাম, কিন্তু ব্যাপার হইল সে তো এইটাও দেখবে যে তার মামলা নিয়ে পুলিশ কতটা সিরিয়াস। তার মামলার আসামি ধরলাম, মামলার বাদী এসে বিবাদীকে চিহ্নিত করবে না, আলামত চিহ্নিত করবে না। হ্যাঁ, সেজন্য তো তাকে ডাকতে পাঠালাম। আচ্ছা ম্যাডাম, এই আফজাল সাহেব কি করে? ব্যবসা ট্যাবসা করে আর কি, তাগড়া মানুষ, লম্বা চওড়া, লোকজন তাকে একবার দেখলেই মনে রাখে। আর গোবিন্দ? গোবিন্দর কথা তো আপনাকে আগে বলছি। বাচ্চারা খেলে, ব্যবসা বাণিজ্য করে, ছেলে মেয়ে নাই, কিছু নাই। আচ্ছা ম্যাডাম, এই দেখতে কেমন? ছবি আছে? কুষ্টিয়া পুলিশ কর্মকর্তা ফাইল ঘেটে একটা ছবি বের করে যশোরের অফিসারকে দেখালো। যশোরের পুলিশের মাথায় হুট করে কি যেন একটা খেলে গেল। সে ছবিটা নিয়ে ইমরানের কাছে গিয়ে জানতে চাইল এই ব্যক্তিকে সে কোথাও কখনো দেখেছে কিনা। দুইজনই সঙ্গে সঙ্গে বলল না, তারা কখনো দেখেনি। যশোর পুলিশের তদন্ত কর্মকর্তার চোখে সন্দেহের দৃষ্টি, কিন্তু ইমরান বা তার সঙ্গী সুরুজ কেউই যে ছবিতে থাকা নিখোঁজ ব্যক্তিটাকে দেখেনি সেটাও সত্যি বলে মনে হচ্ছে। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে এখানে অন্য কোনো ঘটনা আছে। ম্যাডাম, আফজাল সাহেবের কোনো ছবি আছে? না, গাড়ির কাগজপত্রে কোনো ছবি নেই। আর ড্রাইভিং লাইসেন্সের ফটোকপিতে যে ছবি আছে তা দেখেন, কিছু বুঝতে পারবেন কিনা। একটা ফটোকপি করা কাগজ তুলে ধরল কুষ্টিয়ার পুলিশ কর্মকর্তা নিজাম। সেই ছবিটি আবার ইমরান এবং সুরুজ দেখে আন্দাজ করল সম্ভবত এই ব্যক্তি সেদিন এসেছিল গোবিন্দ নামে। নাহিদ সাহেবের মাথায় তড়িৎ একটা সিদ্ধান্ত খেলে গেল। ম্যাডাম, ম্যাডাম জলদি চলেন। আফজাল তার মোটরসাইকেল ফেলে আবার ভাগবে, খোঁজ সহ চলেন ম্যাডাম। কি বলতেছেন আপনি? হ্যাঁ ম্যাডাম, আফজাল নিজেই নিজের মোটরসাইকেল চুরি করাইছে যোগেশরে দিয়ে, পরে আর কাউরে দিয়ে গোবিন্দকে নিয়ে ভেড়ামারা থেকে যশোরের কাঞ্চনপুর গেছিল। এবার আর নিজাম সাহেবের বুঝতে বাকি নেই, কিন্তু নিজের মোটরসাইকেল চুরির নাটক সাজিয়ে নিস্তারের অন্য এক ব্যক্তিকে অপহরণ বা গুম করে রাখার কোনো মোটিভ কিন্তু বুঝতে পারা যাচ্ছে না। কিন্তু মোটিভটা কি? ম্যাডাম, মোটিভ সেটা আসামির জবানবন্দি থেকেই বের হবে। আগে আফজালকে আটকানো দরকার। আচ্ছা আচ্ছা, ফোর্স রেডি করো, তাড়াতাড়ি, কুইক, বেরাও। নিজাম সাহেব আর দেরি করল না, সঙ্গে সঙ্গে সোর্সকে জানিয়ে দিল আফজালের দিকে নজর রাখতে এবং তাকে কিচ্ছু না জানাতে। অতি দ্রুত আফজালের অবস্থান নিশ্চিত করতে ফোর্স রেডি করে যশোর পুলিশ সহ রওনা দিল আফজালকে ধরতে। আফজাল তখন কেবল তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে, এমন সময় পুলিশের গাড়ি এসে থামল আফজালের সামনে। নিজাম আফজালের পূর্ব পরিচিত, আফজালকে দেখে ডাক দিল। আফজালও কিছু না বুঝতে পেরে গাড়ির দিকে এগিয়ে আসলো। এমন সময় গাড়ির পেছন থেকে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় বের হয়ে আসলো ইমরান আর সুরুজ। ইমরানদের দেখেই আফজাল বুঝতে পারল সে ধরা খেয়ে গেছে। কেবল থানা পুলিশের কখন কি মনোভাব বোঝার জন্যই
সে এতদিন পুলিশের সঙ্গে খাতির দিয়ে চলেছে। আফজাল পড়িমড়ি করে দৌড় দিল, কিন্তু কিছু বোঝার আগেই সাদা পোশাকে আসা পুলিশের লোকজন ধরে ফেলল আফজালকে। সোজা হাজতে ঢুকিয়ে সাক্ষী ইমরান আর সুরজের সামনে নিয়ে দাঁড় করালো আফজালকে। বল গোবিন্দ কোথায়? স্যার আমি তো কিছু জানি না, এরা কারা? কিছুই জানো না? কি মনে করছিস বাইসে যাবি? হ্যাঁ বাইসে যাবি? বল গোবিন্দ কোথায়? তোর সাথে আর কে কে ছিল বল। আফজাল জানায় গোবিন্দর ভাগ্নে যোগেশ সহ তাদের করা পরিকল্পিত ষড়যন্ত্রে কিভাবে প্রাণ দিতে হয়েছে গোবিন্দকে। আফজাল এবং যোগেশকে রিমান্ডে আনার পর উন্মোচিত হয় গোবিন্দ হত্যা এবং এর পেছনে থাকা বহু দিনের পুরনো আক্রোশ কথা বলে 24 তারিখে গোবিন্দ যশোর যাওয়া নিশ্চিত করে। 24 তারিখ আফজাল যে মাদক বিক্রেতার কাছ থেকে মাদক সংগ্রহ করত তাকে সহ গোবিন্দকে নিয়ে যায় যশোর রোডে। মাদক বিক্রেতা মোটরসাইকেলটি চালাচ্ছিল আর গোবিন্দকে মাঝে বসিয়ে আফজাল মোটরসাইকেলের পিছনে বসে। 22 তারিখ বিয়ের অনুষ্ঠানে না যাওয়ায় গোবিন্দ জানতে পারেনি যে মোটরসাইকেলটি আফজালের চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল। আফজাল বিয়ের অনুষ্ঠান শেষ হবার পরে এসে থানায় জিডি করায় আগত অতিথিদের সবাই জানতে পারেনি যে আফজালের মোটরসাইকেল চুরি হয়েছে। পরের দিন বউ ভাতের অনুষ্ঠানে এসে আফজালি তার চাচাতো ভাইকে বলে এই প্রসঙ্গে এখনই কারোর সাথে কথা না বলতে, কারণ তাতে আগত অতিথিরা মনে করতে পারে তাদেরই সন্দেহ করা হচ্ছে। আফজালের স্বীকারোক্তি থেকে জানা যায় আফজালের মাদক ব্যবসায়ী সহ 24 তারিখ রাতে গোবিন্দকে যাত্রা এবং মাদক আড্ডায় যাবার কথা বলে নিয়ে যাওয়ার কথা যোগেশ জানত এবং সম্পত্তির লোভে যোগেশ এই বাবদ আফজালকে 5 লক্ষ টাকা নগদ প্রদান করে। এই 5 লক্ষ টাকা আর পূর্ব শত্রুতার রেশ মেটানোর সুযোগ পেয়ে আফজাল যশোর যাবার পথে মোটরসাইকেলের মাঝে বসা গোবিন্দর গলায় গামছায় ফাঁস দিয়ে গোবিন্দকে হত্যার চেষ্টা করে। চলন্ত মোটরসাইকেল ধস্তাধস্তির এক পর্যায়ে আফজাল, গোবিন্দ আর হত্যার সহযোগী মাদক ব্যবসায়ী কামরুল মোটরসাইকেল থেকে পড়ে যায়। তখন ধরা পড়ার ভয়ে আফজাল এবং কামরুল গোবিন্দকে হত্যায় আরো মরিয়া হয়ে ওঠে। তারা সঙ্গে সঙ্গে লুকিয়ে রাখা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি আঘাতের মাধ্যমে গোবিন্দের মৃত্যু নিশ্চিত করে। সেই ধারালো অস্ত্র এবং আশপাশ থেকে পাওয়া উপকরণ দিয়ে ওই গাঙের পাড়েই একটা জায়গায় গোবিন্দর লাশ মাটি চাপা দিয়ে রাখে। পরবর্তীতে পুলিশের উদ্ধার অভিযানে সেই লাশের খোঁজ মেলে, কিন্তু ওই রাত্রে মোটরসাইকেলটি পড়ে গিয়ে নষ্ট হয়ে যাওয়ায় দ্রুত ওই এলাকা ত্যাগ করতে গিয়ে ইমরান এবং সুরজকে সাক্ষী রেখে যায়। কিছুক্ষণ আগে হত্যা করে আসার মানসিক ধকল সামলাতে যখন ইমরান আফজালের কাছে তার নাম জানতে চায়, তখন সে নিজের নাম গোপন রাখতে গিয়ে ভুল করে গোবিন্দ নামই বলে ফেলে। পরবর্তীতে তার কাঞ্চনপুর বাজার থেকে যাত্রাদলের অন্যান্যদের সঙ্গে ভিন্ন বাথান বাজার বা মহিষাটি না গিয়ে ভিন্ন এক গ্রামে রাত্রে অবস্থান করে। মেলায় আগতদের ভিড়ে সেখানে আফজাল এবং কামরুলকে কেউ ভালো করে লক্ষ্য করতে পারেনি। পরদিন সবকিছু ঠিকঠাক রাখতে সকাল সকাল কুষ্টিয়া ফিরে আসে আফজাল। সেখান থেকে ফিরে ওই গ্রামে গিয়ে প্রথমত বেশি খোঁজ খবর করতে ভয় পায়। আবার ইমরানের বাড়ির সামনে গিয়ে মোটরসাইকেল না দেখে সে আরো ভয় পেয়ে যায়। ইমরানরাও ততক্ষণে বাথান বাজার আর মহিষাটি গিয়ে একই রকম দুই আগতর কোনো খোঁজ না পেয়ে পুলিশি ঝামেলার ভয়ে বাড়ির সামনে খড়ের গাদার নিচে মোটরসাইকেলটি লুকিয়ে রাখে। আফজালের মনে সবসময় একটা সন্দেহ ছিল যে মোটরসাইকেলটি পাওয়া গেলে সে ফেঁসে যেতে পারে, তাই মোটরসাইকেলের কেস কতদূর তা জানতে প্রায় সে থানায় আসত। কিন্তু মোটরসাইকেল উদ্ধারের পর বিশাল বড় মোটরসাইকেল চোর চক্রকে ধরার প্রয়াসে খুব অল্প দিনেই যশোর পুলিশের জোর তৎপরতায় ঘটনার সবিস্তারে বের করে ফেলে পুলিশ। কুয়াশা কুয়াশা অদ্ভুত এক রহস্যের কাহিনী কুয়াশা। মানে আজকে কুয়াশার কাহিনীটা এত বেশি কি বলবো, জটিল হয়ে গেছে। হ্যাঁ, ভীষণ ভীষণ জটিল। আমি বলবো এত মানে টুইস্ট ছিল, এত মানে মিস্ট্রি ছিল, মানে কোথায় যে মানে গিয়ে জটটা খুলবে, কে যে আসল আসামি একবারও বোঝা যায়নি যে আফজালি গোবিন্দর নাম করে আফজালি গোবিন্দ সেজেছে এবং ভুল করে সে আসলে মানুষ বলে না যে যত বড়ই পাপ করে খুনি কিন্তু কোথাও না কোথাও একটা ক্লু রেখে যায় বা একটা কোনো প্রমাণ বা কোনো কিছু রেখে যায়, এবং ভুল করে নার্ভাস হয়ে যে কারণেই হোক, অথবা এমন হতে পারে এটা হয়তো উপরওয়ালার একটা খেলা বলতে পারবো যে আসলে
কাউকেই ছাড়ে না, ছাড়ে না। মুখ দিয়ে বেরিয়ে গেছে তার নাম গোবিন্দ, তখন আর লুকোনোর কিছু ছিল না। এবং এটাই কিন্তু কাল হয়েছে, এটা যদি না বলতো তাহলে কিন্তু তাকে ধরা পড়তে হতো না, সে এবং হতো দুজন perfect। সাক্ষীও রেখে যায়। হ্যাঁ, এবং দুজন সাক্ষীও রেখে যায়। ভেরি ইন্টারেস্টিং আজকের ঘটনাটা, খুবই রহস্যজনক। এবং আমি প্রতিবারই ভাবছিলাম, প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে এখানে খুন টুনের তো কোনো প্রশ্নই আসে না, গোবিন্দ নামের লোকটা। একটা সময় মনে হচ্ছে যে গোবিন্দ নাম লোক নিখোঁজ হয়েছে, তাহলে ব্যাপারটা কি হতে পারে? কি হতে পারে? আমার মনে হয় বন্ধুদের মনে এরকম অনেক প্রশ্ন আছে এবং অনেক প্রশ্নের কথা তারা প্রশ্নের উত্তর চেয়েছেন, কেউ প্রশ্নের উত্তরও লিখে পাঠিয়েছেন। আমি একটু মেসেজগুলি পড়ে, আমি একদম যারা শেষ এই পর্যায়ে পাঠিয়েছে সেখান থেকে আমি এসএমএস পড়াগুলো শুরু করছি।